সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের উপসম্পাদক জনাব সুলতান মাহমুদ বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে উল্লেখযোগ্য খবর, বাদল ভাই, আপনারও নজরে পড়েছে নিশ্চয়ই, রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউন চলছে সারা দেশের স্থল বন্দরগুলোতে বা সমুদ্র বন্দরেও এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস বন্ধ রয়েছে, সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে শুল্ক আদায় কার্যক্রম। এ নিয়ে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় হুমকিতে পড়েছে এবং অনেকের মন্তব্য এরকম যে এটি গার্মেন্টস কর্মীরাও এরকম আন্দোলন করেন না। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে এই ধরনের আন্দোলন করা কি সরকারকে বেকায়দায় ফেলবার কোনো অপকৌশল কিনা, যেটি রাষ্ট্রীয় অর্থনীতিকে সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠক চলছে। তো আজকে বৈঠকে যে জুলাই যে চার্টার যেটি ঘোষণা করবার কথা, সেটি আজও কিন্তু চূড়ান্ত হয়নি, ঐক্যমত্য পৌঁছানো যায়নি। আরেকটি খবর রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে নতুন সংশয়ে বিএনপি। এবং গতকালকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু একটি সমাবেশ হয়েছে, সেখানে চরমোনাই পীর সেই সমাবেশের আহ্বান জানিয়েছিলেন। সেখানে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক দল এবং নবগঠিত এনসিপিও অংশ নিয়েছে এবং তারা এক ধরনের ঐক্যে যাবার যে সুর, সেটি আমরা সেই সমাবেশ থেকে দেখেছি। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন কোনো মেরুকরণের দিকে যাচ্ছে কিনা রাজনীতি, সেটি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি এনবিআর এর এই কর্মীদের যে আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন নিয়ে। ধন্যবাদ। প্রথমেই বলি যে এনবিআর হচ্ছে আমাদের অর্থনীতির লাইফ লাইন নানান কারণে, এবং সেটি হয় শ্রেয়। এবং সেই এনবিআরে কেন এই অস্থিরতা, এটি প্রথমে আপনাকে গোড়ায় যেতে লাগবে। আসলে স্বাধীনতা পরবর্তী থেকে এ পর্যন্ত আপনি যদি দেখেন যে আমাদের এনবিআর কিভাবে পরিচালিত হয়েছে, একটি হলো এখানটাতে কারা দায়িত্ব পালন করে, শীর্ষে কারা থাকে, এবং এটির মূলত এই যাবৎকাল পর্যন্ত যত এখানকার এনবিআরের প্রধান বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটাকে বলি আমরা, তো এটির প্রধান তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড যেটিকে বাংলায় আমরা বলে থাকি সেটিরও চেয়ারম্যান। মূলত এটি একজন সচিবের পদ মর্যাদা সম্পন্ন, ইকুইভ্যালেন্ট এবং সিনিয়র সচিব, এখন যেটিকে বিগত সরকার তকমা লাগিয়েছে সিনিয়র সচিবের একটি জায়গা তৈরি করেছে, এবং সেটি তাই পোস্ট। এবং এই জায়গাটিতে ইতিপূর্বে যারা এসছে, আপনি জানবেন যে আমাদের সরকারি চাকুরিতে কতগুলো ক্যাডার আছে। অনেকগুলো ক্যাডার ইতিমধ্যে অ্যাবলিশ হয়ে গেছে, বা যেগুলোর অস্তিত্ব এখন আর পাওয়া যায় না, বা অন্য ক্যাডারের সাথে একাকার হয়ে গেছে। তার মধ্যে কাস্টমস ক্যাডার একটা আছে, ট্যাক্সেশন ক্যাডার একটা আছে, এবং আপনার যেটি সেই জায়গা থেকে অনেকেই এই জায়গায় বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন এবং মেম্বার পর্যন্ত হয়েছেন। চেয়ারম্যান মধ্যে এ পর্যন্ত যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, মূলত অ্যাডমিন ক্যাডার থেকেই চেয়ারম্যান এখানটাতে বেশি এসছে। তো এখন যেখানটাতে প্রবলেম এসে দাঁড়িয়েছে, আপনি আমাদের উন্নয়ন সহযোগী বলেন বা দাতা সংস্থা বলেন, সেই জায়গাগুলো থেকেও কিন্তু এই যে আমাদের বাস্তবায়ন সমস্যা বা আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন, সেই জায়গাতে যে ঘাটতি, এগুলোকে এর নেপথ্যে অনেকগুলো কারণ খুঁজে বের করা হয়েছে বিভিন্ন সময়। শুধু এই সরকারের সময় তা কিন্তু নয়, বিভিন্ন সময়। এবং গত 25-30 বছর ধরে একটি জায়গায় খুব স্পেসিফিকভাবে বলা হচ্ছিল যে যারা এই বিভাগটিতে বা এই দপ্তরটিতে আছেন, এর দুটি কাজ, একটি হলো নীতি প্রণয়ন এবং সেই নীতি বাস্তবায়ন।
একটি নীতি, যারা কিভাবে এই মানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, লক্ষ্যমাত্রা নির্ধারণ না, আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের কতগুলো টুলস থাকে বা এখান থেকে আমাদের নানান প্রেক্ষাপট বিবেচনায় লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় এবং সেটি প্রতি বছর বাজেটের তার প্রতিফলন আমরা দেখি। নীতি এবং বাস্তবায়ন, নীতিটা হলো যে কোন কোন ভাবে আমরা এই শুল্ক, কর বা ভিএটি, মূসক যেটাকে আমরা বলে থাকি, এগুলোকে আমরা আদায় করব, এগুলোর কোন কোন আইন বলতে পারেন যে আমরা এসআরও বা বিধি প্রবিধি যেগুলো, সেগুলো ঠিক করে। এবং এই যে আইন যারা করলো, এটি বাস্তবায়ন কারা করবে? এতদিন ধরে এখন পর্যন্ত যেটি আছে, যারা আইন প্রণেতা তারাই বাস্তবায়ন করেন। যেমন আমাদের যদি রাজনীতি বা সরকার পরিচালনায় বলে, আইন প্রণয়ন করে কারা? এমপি সাহেবরা, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদে আইন প্রণয়ন করে, এবং যারা প্রশাসন যন্ত্রে আছেন, রাষ্ট্রযন্ত্রে আছেন, তারা কি করে? সেটিকে বাস্তবায়ন করেন। এখানটাতেও ঠিক সেই দাবিটি, সেই প্রস্তাবটি বিভিন্ন পক্ষ থেকে, এটির যারা সুবিধাভোগী, এটি এখান থেকে যারা সম্পৃক্ত যত পক্ষ আছে এটির সাথে, সবারই কিন্তু একটি জায়গা ছিল যে নীতি এবং বাস্তবায়ন বিভাগকে আলাদা করতে হবে। এটি দশকের প্রস্তাবনা বা দাবি আপনি বলতে পারেন। সেটি কিন্তু এই বর্তমান সরকার এসে সেই জায়গাটিতে একেবারে পিন পয়েন্ট করেছে এবং লক্ষ্য নির্ধারণ করেছে যে দিস ইজ দ্য টাইম। কারণ আমরা দেখি যে পলিটিক্যাল সরকারের সময় এটি করা খুব দুরূহ হয়ে যায়, নানানমুখী তদবির, রাজনৈতিক সমীকরণ মেলাতে গিয়ে সেটি আর করা হয়ে ওঠে না, এবং সেটি মোটা দাগে কোনো উদ্যোগই এতদিন পর্যন্ত নেওয়া হচ্ছিল না। যেটি বর্তমান সরকারের সময় সংস্কার, নানামুখী সংস্কারের মধ্যে এনবিআরেরও একটি সংস্কার উদ্যোগ নেওয়া হয়, এবং সেখানটাতে আপনি দেখবেন যে সংস্কারের যে কমিটিটি গঠন করে দেওয়া হয়েছে, সেখানে সাবেক 4 জন চেয়ারম্যান এনবিআরে যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে, সততা নিষ্ঠার ক্ষেত্রে যাদের সুনাম আছে, সেরকম লোকজনকে নিয়েই কিন্তু এই কমিশনটি গঠন করা হয়েছে। এবং এটি দীর্ঘ আলাপ আলোচনা, মাসের পর মাস মিটিং, বৈঠকের পর বৈঠক করে তারপরে কিন্তু একটি রূপরেখা তারা প্রস্তাবনা জমা দিয়েছে সরকারের কাছে, এবং সেখানটাতেই বলা হয়েছে যে নীতি এবং বাস্তবায়ন বিভাগ এই প্রক্রিয়ায় পৃথকীকরণ করতে হবে। তো সেটি যখন করা হলো, তখন বেঁকে বসলেন যারা বাস্তবায়ন পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে একটি অংশ বেঁকে বসলেন যে না, এটিকে প্রথমে না, এটিকে আলাদা করা যাবে না। এরপর কারণটা হলো, তাহলে ওই যে তারা এই যে শিয়ালের কাছে মুরগি বর্গা রাখার যে অবস্থাটা এতদিন ধরে চলে আসছিল রাজস্ব বিভাগের কাছে, যিনি আইন প্রণয়ন করেন, তিনি বাস্তবায়ন করেন, আইনটা করবেন উনি যেভাবে একেবারেই ওনার বাস্তবায়ন সুবিধার্থে যারা যারা অন্যায়, অনিয়ম, দুর্নীতির সাথে সম্পৃক্ত, মানে এক প্রকার অনিয়মকে বৈধ করবার, অনিয়মকে স্থায়ী রূপ দেওয়ার জন্য, যে অনিয়ম চলে আসছিল সেটিকে কন্টিনিউ করতে দিতে, আমাদের শুরুতেই ভুল ছিল, সরষেতেই ভুল ছিল, এবং সেটি কন্টিনিউ করবার জন্যই তারা এখান থেকে সরতে চান না। এটি কিন্তু সবাই না, এর ভেতরে একটি অংশ। সেই অংশটি হলো, আপনি যদি আজকে প্রশ্ন উঠে এসছে, আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে এখানটাতে গত 15 বছর ধরে যারা এখানটাতে জেকে বসেছিলেন এবং যাদেরকে রাঘব বোয়াল বলা হতো, রাজস্ব বিভাগের রাঘব বোয়াল, আপনি ছাগল কাণ্ডর কথা আপনার নিশ্চয়ই মনে আছে। তো এরকম অসংখ্য কাণ্ড কিন্তু এই অসংখ্য মতিউর কিন্তু এখানে রয়ে গেছে, এবং এই অসংখ্য মতিউর কিন্তু জন্ম হয়েছে গত বেশিরভাগ ক্ষেত্রে এই যে আজকে আন্দোলনে যারা সম্পৃক্ত। আপনি একটু ভেতর খুঁজে দেখেন, আমাদের যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা আছে, তারা যদি একটু গভীরে যায় তাহলে দেখবে যে এই যে যারা সম্মুখ সমরে আন্দোলন করছে এবং তাদেরকে কারা নেপথ্যে রসদ যোগাচ্ছে, সেটি যদি আপনি দেখেন তাহলেই কিন্তু তোলের বিরল বেরিয়ে আসবে। সেই জায়গাটিতে কেন হাত দিচ্ছে না? একটি মাস ধরে এরকম, যেটিকে আমি বললাম যে অর্থনীতির লাইফ লাইন, সেখানে অস্থির পরিস্থিতি, অস্থিতিশীলতা চলছে, হঠাৎ করে এসে বলছে কমপ্লিট শাটডাউন। মানে এটি পৃথিবীতে কোথাও যুদ্ধ ছাড়া, পৃথিবীতে কোথাও এইরকম নৈরাজ্যকর বিশৃঙ্খল পরিস্থিতির একটি উদাহরণ কোথাও খুঁজে বের করতে পারবেন না। এটি সরকারি চাকুরিবিধির সম্পূর্ণ লঙ্ঘন,
এটিকে তাহলে সরকার ব্যবস্থা নিতে পারছে না কেন? সরকার কি বেশি উদারতা দেখাচ্ছে? আমার তো কখনো কখনো মনে হচ্ছে যে সরকারের যিনি এই মন্ত্রণালয় বা এই বিভাগের দায়িত্বে আছেন তার উদারতা তার উদারতাকে দুর্বলতা মনে করছে। এটি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, আপনারা সচিবালয়ের আন্দোলনকে দেখেছেন সেটি কিভাবে প্রশমিত হয়েছে। হ্যাঁ, এরকম অসংখ্য এই সরকারের সময় অনেকগুলো এক্সাম্পল আছে। তো সেটিকে কঠোর হস্তে আইনি যে প্রক্রিয়া সেটি করা। আরেকটি হলো না, কিন্তু সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিরত অবস্থায় তো এরকম আন্দোলন করা বা কোনো সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানকে এভাবে শাটডাউন কোনো দাবি আদায়ের জন্য ঘোষণা করা কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে রাষ্ট্র কোন ধরনের ব্যবস্থা নিতে পারে? বা রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যে এখানটাতে আপনাকে দেখতে লাগবে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, এই গত 5ই অগাস্টের পর থেকে এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে একটু ভেতরে ঘেটে দেখেছেন যে এই আন্দোলনের নামে কারা সেখানটাতে সামনের সারিতে এসছে, নানান বেশে নানান ছদ্মবেশ ধরে সেখানটাতে কারা এসছে, কারা এই সুবিধাভোগী গত 15 বছরে ছিল তারাই কিন্তু। এবং এখানটাতে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে শেখ হাসিনার শাসনামলে যে অলিগার্ক শ্রেণী ছিল সেই অলিগার্কদের সুযোগ দেওয়ার জায়গায় এটি, এবং সেটি জায়গা, এবং সেটি আপনি দেখবেন যে এই যে যারা গত 15 বছরে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনাচার লুণ্ঠন করেছে ব্যবসায়ীদের মধ্যে, শিল্পপতিদের মধ্যে, আমি যদিও তাদেরকে শিল্পপতি বলতে চাই না, তারপরেও তাদের তকমা লাগিয়েছে তারা শিল্পপতি, এরা কিন্তু এই গোষ্ঠীকে যারা আন্দোলন করছে এই সরকারকে বিপাকে ফেলবার জন্য পরিকল্পিতভাবে সরকারের এই সংস্কার কার্যক্রমকে থমকে দেওয়ার জন্য বা বৃদ্ধাঙ্গুলি দেখাবার জন্য, গণতন্ত্রের যে সেই রাস্তা লাইনচ্যুত করে দেবার জন্য এই কর্মযজ্ঞ যা তারা চালাচ্ছে, কৌশল বলবেন না অপকৌশল, একেবারেই অপকৌশল, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং যেটি এনবিআর এর মতো রাজস্ব বিভাগের মতো জায়গায় তারা কোনোভাবেই করতে পারে না। আমি বলবো যে যিনি অর্থ উপদেষ্টা আছেন, একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক, একজন অর্থনীতিবিদ, সাবেক গভর্নর, উনি কেন ওনার জায়গাটাতে উনি স্ট্রিক হচ্ছেন না? কারণ আপনি দেখবেন যে গত বছরের যে বাজেট ছিল, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাকে আবার কারেকশন করে কমানোর পরেও যেটিকে কারেকশন করে যেটি হলো সেই কারেকশনের জায়গাতেও কিন্তু পৌঁছতে পারেনি, এবং সেখান থেকে আপনি যদি বলেন 1/4 টার্গেট যেটি ছিল সেই টার্গেট থেকে 1/4 মোর দ্যান লাখ কোটি টাকার রাজস্ব আদায় করতে পারেনি বা আদায় হয়নি। তার একটি কারণ, বাজেটের আগে সরকারকে জিম্মি করে যে না, তুমি যদি আমাকে এটা আমার দাবি মেনে না নাও, তুমি যে সংস্কার করতে চাইছো এই সংস্কার থেকে সরে না আসো, তাহলে তোমাকে নাস্তানাবুদ করবো। নাস্তানাবুদ কীভাবে করবো? রাষ্ট্রের কাছে তোমাকে দেখাবো যে তুমি পারো নাই রাজস্ব আদায় করতে, কে করতে দেয় নাই সেটি তো আর আলোচনা আসবে না, সরকার পারে নাই, এবং সেটিই কিন্তু করেছে। এই যে কারেন্ট ফিসক্যাল ইয়ারের যে লক্ষ্যমাত্রা ছিল রাজস্ব আদায়ের, সেই জায়গা থেকে মোর দ্যান লাখ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার, এবং সেটি আবার নতুন একটি বছর আসতে যাচ্ছে। সেই সময়ে কিন্তু এর মধ্যে কিন্তু খুব বাইরে অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে, যেটি একেবারে কিনারে, খাদের কিনার পর্যন্ত নিয়ে এসেছিল বিগত সরকার, সেটিকে একেবারে মৃত্যুকূপে ঠেলে দিতে চাইছে এই ষড়যন্ত্রকারীরা। আন্দোলনের নামে যারা এই ষড়যন্ত্র করছে, অর্থনীতিকে ধ্বংস করছে, ব্যবসা বাণিজ্যকে, আপনি দেখবেন যে এই যে আন্দোলন চলছে এর মধ্যে দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? আমার আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিল্প ক্ষতিগ্রস্ত, আমার শিল্প, অর্থনৈতিক প্রবাহ ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক গতি প্রবাহ সেটিতে বাধাগ্রস্ত হচ্ছে, ইনফ্যাক্ট গোটা বাংলাদেশ খুঁজে। এবং আপনি দেখবেন যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমার ইম্পোর্টের জায়গাটা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে ঘুরপাক খায়। সেই এক্সপোর্টের নানান শর্তের মধ্য দিয়ে আমাদের যারা রপ্তানি করে তাদেরকে কিন্তু অনেকগুলো কন্ডিশন, অনেক পদে পদে তাদের বাধা আছে, এবং সেখানে একটি লিড টাইম থাকে। আমি এই দিনের ভিতরে দিলাম, এই দিনের মধ্যে আমাকে এক্সপোর্টটা করতে লাগবে। সেই লিড টাইম অনুযায়ী তারা যখন এক্সপোর্টটা করতে পারে না, তখন কিন্তু তাদের এই
পণ্যটা ক্যান্সেল হয় এবং ওই যারা shipment রপ্তানি বাতিল আদেশ হয়ে দেয় যায়। শিপমেন্টটা বাতিল হয় এবং যারা রপ্তানি আদেশ দিয়ে থাকে মানে আমাদের ক্রেতা যারা তারা কিন্তু আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ভিয়েতনামে অর্ডার চলে যায়। ক্যান্সেল করে দেয়। অন্য জায়গায় অন্য দেশে চলে যায়। তাহলে এটি কিন্তু সুদূর প্রসারী একটি ষড়যন্ত্রের অংশ। আপনার সরকার তাহলে কি করতে পারে এই ক্ষেত্রে? আমি সেইখানেই আপনি বলছি। হার্ডলাইন আপনি বলছেন, নিশ্চয়ই হার্ডলাইন দেখবেন। একটি শব্দ, এটি আপেক্ষিক শব্দ, কতটুকু হার্ড? আমি বলছি যে সেই জায়গাটাতে কতখানি বার্তা দিয়েছে আপনি দেখেন। দেশের 14টি বৃহৎ ব্যবসায়ী সংগঠন গতকালকে একটি 5 তারকা হোটেলে বৈঠক করে সংবাদ সম্মেলন করে তারা কিন্তু তাদের উদ্বেগের জায়গা জানিয়েছে এবং এটি যে বিশৃঙ্খলা, সরকার এই বিশৃঙ্খলাকে কঠোরভাবে দমন করতে লাগবে সেই বার্তা কিন্তু তারা কিন্তু দিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান। আমি যতটুকু জেনেছি অর্থ উপদেষ্টা বারবার তাদেরকে আলোচনার টেবিলে ডেকেছেন। তারা সেই আলোচনার টেবিলে না গিয়ে তারা ওখানটাতে জিম্মি করেছেন। তার মানে তারা আলোচনাও চান না, তারা আলোচনা চান না, না তারা আসলে কোনো সমস্যাই নাই, কোনো সমাধানও চান না। তারা সমাধান না, তাদের বক্তব্য হলো তারা গুয়েমিটা করছে, তারা গো ধরে বসে আছে। তার মানে সরকারকে বেকায়দায় ফেলাই তাদের মূল উদ্দেশ্য। এখন তারা বলছে আমরা সংস্কার মানি। ব্যাপারটা হলো এরকম যে আমি সালিশ মানি কিন্তু তালগাছটা আমার। ওনারা সেইভাবে এগোচ্ছেন, কারণ যে সংস্কার যে পথে যাচ্ছে নীতি এবং বাস্তবায়ন বিভাগ এখন বলছে আমরা সেটি মানি, কিন্তু এখানটাতে অ্যাডমিন ক্যাডারে কেউ আসতে পারবে না, কিন্তু এখানে আসতে লাগবে কি আপনার ট্যাক্সেশন ক্যাডার এবং আপনার যেটা অন্য ক্যাডার তাদের মধ্যে যেটা আছে এই দুইটা ক্যাডার থেকে আসতে হবে। সেখানে যদি যোগ্যতা সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে বা সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটা সংস্কার প্রস্তাব যেটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যোগ্যতা বিবেচনায় এখানটাতে 2 বিভাগেই 2 জনকে দায়িত্ব দেওয়া হবে যাদের এই কাজগুলোতে করতে দক্ষতা সম্পন্ন। এখন তাদের বক্তব্য হচ্ছে এটি আইনি মারপ্যাচ, তার মানে অ্যাডমিন ক্যাডারের লোকজনকে এখানে দেওয়া হবে, এটি তারা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারা ট্যাক্স আদায়ে এক্সপার্ট তাদেরকে সেখানে দেওয়া হবে, নীতি প্রণয়নের ক্ষেত্রে যারা এক্সপার্ট তাদেরকেই সেখানে দেওয়া হবে। এটি কিন্তু সরকারের বক্তব্য বা সংস্কার কমিশনে যারা এই এনবিআর সংস্কারের দায়িত্ব যে কমিটিটা আছে তারা কিন্তু সেই প্রস্তাব করেছে। তারা কোনো কিছুই মানবেন না। ইভেন দ্যাট সরকারের যিনি দায়িত্বে আছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থ উপদেষ্টা, তিনি বারবার বিভিন্ন মাধ্যমে কিন্তু ডেকেছেন, আহ্বান জানিয়েছেন আসেন বসেন আলোচনা করে আলোচনার মাধ্যমে সমাধান। না, তারা ওখানে বসে গায়ের জোরে এই যে দাবিটি আদায় করতে চাইছেন। এবং সেখানে কিন্তু আমি বলছি যে পতিত সরকারেরকে যারা আশ্রয় এবং জুলাই বিপ্লবের আগে যাদেরকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যে 1500-1600 লোককে হত্যাকাণ্ড করা হয়েছে এবং যেসব ব্যবসায়ীরা সেখানে গিয়ে শেখ হাসিনাকে বলেছিলেন যে আমরা মরণের পরেও আছি, এখনও আছি, মৃত্যুর পরেও আমরা আপনার সাথে, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেই উস্কানি দিচ্ছে, সেখানে অর্থ সরবরাহ করছে, সেখানটাতে নতুন আপনি জেনে থাকবেন যে এই পরিস্থিতির মধ্যেও তারা তাদের লক্ষ্য অনুযায়ী কোনখানে শুল্ক কত হবে, কোন জিনিসটা আনা যাবে কোনটি আনা যাবে না, সেইখানে ব্যারিয়ার তৈরি করে ফেলেছে। এই যারা তথাকথিত আন্দোলন করছে তাদের সাথে আতাতের মাধ্যমে সরকারকে গোলক ধাঁধায় ফেলে তারা কিন্তু তাদের লক্ষ্য আদায় করে নিয়েছে। এই বাজেটের যে প্রস্তাবিত বাজেট সেখানটাতেও কিন্তু সেরকম কাজ করে নিয়েছে, এটা আমরা যেটা পরে শুনতে পেয়েছি। এবং এই জায়গাগুলোতে এখন যে আন্দোলন সেখানটাতে যারা মূলধারার কর্মকর্তা, আপনি দেখবেন অত্যন্ত দুঃখের ব্যাপার, এটি আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য যে সমস্ত কর্মকর্তারা কাজ করছে বা যারা দীর্ঘ পরম্পরায় অভিজ্ঞতা সম্পন্ন, তাদের একটি তালিকা বানিয়ে বলেছে এরা সরকারের দালাল, তাদেরকে সরকারের দালাল হিসেবে অবহিত করেছে, যেহেতু তারা ওই আন্দোলনে যায় নাই। তো সরকারের মানে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তারা তো সরকারের দালালি করবেন। হ্যাঁ, সরকারের দালালি বলতে যে রাষ্ট্রের কাজ করবেন, রাষ্ট্রের পক্ষে জনগণের কাজ করবেন। কিন্তু এখন যারা আন্দোলন করছেন তো তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে করছে। আমি মনে করি যে প্রত্যেকদিন 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা আপনি যেটি দেখছেন সেটি শুধুমাত্র বিজিএমই বলছে নেট তাদের। এর লং টার্ম ইফেক্ট যে কতখানি, আপনার সমুদ্রে যে জাহাজটি আসছে
আসছে, খালাস হচ্ছে না, জাহাজের চার্জ আপনাকে দিতে হবে, বন্দরের চার্জ আপনাকে দিতে হবে, এটি কোথায় গিয়ে পড়বে? আপনার যে পণ্যটা আসছে, যদি ইন্টারমিডিয়েটের পণ্যের পরে পড়বে, সেটি গিয়ে ভোক্তার উপরে পড়বে, আপনার উপর পড়বে, আমার উপরে পড়বে, এটির দামের উপরে পড়বে। আবার অনেক পণ্য নষ্ট হবে। এক্সপোর্টের ক্ষেত্রে যদি বলেন, এক্সপোর্টের ক্ষেত্রে যে পণ্যটা যাচ্ছে সেই পণ্যটা প্রপার্টি যদি না যায়, লিড টাইম যেটি আমি বললাম, তাহলে তো ওই এক্সপোর্ট অর্ডারই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটি শুধুমাত্র 25,000 কোটি, 2,500 কোটি টাকা পার ডে যে ক্ষতিটা বলা হয়েছে বিজেএমই এর পক্ষ থেকে, বিজেএমই নবনির্বাচিত সভাপতি বাবু সাহেব যে কথাটি বলেছেন, এটি হলো বর্তমান পার ডে নিট ক্ষতি হচ্ছে। কিন্তু এর লং টার্ম ইফেক্ট যদি আপনি বলেন, এটি তো ভয়াবহ চিত্র। যে কোনো শিল্প ধ্বংস হয়ে যাবে। শুধু শিল্প না, একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই ধরনের অগণতান্ত্রিক নৈরাজ্যকর আন্দোলন একেবারেই যথেষ্ট। এটি দেশ ধ্বংসের চেয়ে এই অর্থনীতিকে ধ্বংস করে দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটি সেই পথেই এগোচ্ছে। তার মানে এই আন্দোলনের পেছনে কারা জড়িত, কারা কিভাবে কাজ করছে সেটি খুঁজে দেখা খুবই। আমি বলি যে আমার রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে এবং এখানটাতে কারা রসদ যোগাচ্ছে, দেশের 2-3টি বড় গ্রুপ অফ কোম্পানি আমরা যেটুকু শুনেছি যে এখানটাতে রসদ যোগাচ্ছে, নানানভাবে অর্থ সরবরাহ করছে, নানানভাবে কিছু এনবিআর এর ভিতরে কিছু কর্মকর্তা কর্মচারীকে এই যে বাইরে থেকে লোক নিয়ে আসা, এবং গণমাধ্যমের ওই গ্রুপগুলোর নিজস্ব যে গণমাধ্যম আছে অতি উৎসাহ প্রচারণা করে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। সরকারের বিরুদ্ধে বলতে দেশের অর্থনীতি, দেশের স্বার্থ, জনগণের স্বার্থের বিরুদ্ধে করছে। এবং 1-2টি জাতীয় পত্রিকার নামও কিন্তু সেখানটাতে এসছে, যারা বাইরের অর্থায়নে এখানটাতে কাগজ করছে বা পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার অর্থায়নে এখানটাতে কি গণমাধ্যম করেছে। এরকম পত্রিকা বা গণমাধ্যম যেগুলো আমরা যদি বলি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তারা তাদের যোগসাজশ, তাদের ইন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদের উস্কানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে আমাদের যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে বা সরকারের যে অর্গানগুলো আছে, তাদের কিন্তু এখনই যথোপযুক্ত, এটি আর বাড়তে দেওয়া যায়, এটিকে আর বাড়তে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন। তাহলে আমরা অনেক বেশি হুমকির মুখে পড়ি। আমরা হুমকির মুখে ইতিমধ্যে আছি। এই হুমকি আরো দীর্ঘস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হবে। জি বাদল ভাই, আরেকটি খবর আমাদের সামনে আছে যেটি বলছিলাম যে গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রধান চরমোনাই পীর, তিনি একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশে অনেকগুলো ইসলামিক দল একই মঞ্চে উঠেছে এবং এনসিপি উঠেছে সেই একই মঞ্চে, এবং এক ধরনের রাজনৈতিক সমঝোতা বার্তা তারা দিয়েছেন। এটি কি আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে রাজনৈতিক জোট বা রাজনীতিতে কোনো নতুন মেরুকরণ হিসেবে দেখছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে এই পয়েন্টে বলবো যে দেখেন, নির্বাচন এলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইলেকশন কমিশনে কতগুলো দল তাদের নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়, আমরা যদি খুব বেশি দূরে না যাই, আমরা 91, 96, 2001 এবং 2008-এর যে নির্বাচন, সেগুলোকে যদি আমরা একটু পেছনে যাই, তাহলেই দেখবেন যে নির্বাচন এলে এরকম জোট করবার একটি তৎপরতা বেড়ে যায়। আমরা দেখেছি 20 দলীয় জোট দেখছি, আমরা 14 দলীয় জোট দেখেছি, মহাজোট দেখেছি, এরকম নানান জোট আমরা দেখেছি। আমি বলবো যে আগামী নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন যাদেরকে দল হিসেবে স্বীকৃতি দেবে বা নিবন্ধন দেবে, সবাই আসুক না, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জোট গঠনের মধ্য দিয়ে আগামী ভোটটা কোনো জটে পড়ে যাবে কি, জটে পরিণত হবে কিনা, সেটি একটি শঙ্কার জায়গা আছে। কেন শঙ্কার জায়গা আছে? আপনি দেখবেন যে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে যে জটটা খুলেছিল, সেই জটটাতে কিন্তু নানানভাবে আবার প্যাচ লাগানোর একটি তৎপরতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কর্নার থেকে, যে তুমি শান্তিতে আছো, শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, যেমন সরকারকে এবং যে প্রধান সারির যে দলগুলো যারা নির্বাচনকে চাইছিল, বিশেষ করে তুমি শান্তিতে আছো, এটাই আমার অশান্তি। হ্যাঁ, অশান্তি, তোমার শান্তিটাই আমার অশান্তি, এরকম একটি জায়গা তো পার্শ্ববর্তী রাষ্ট্রের তো আছে, আপনি জানেন নিশ্চয়ই, যে সেটি আমাদের কোনো রাজনৈতিক দলের উপরে কিভাবে ভর করেছে সেটা তো আমরা কিছুটা দেখতে পাচ্ছি। তো গতকালকের যে সমাবেশ যেটি হয়েছে,
আমি মনে করি যে এরকম অসংখ্য সমাবেশ হবে আগামীতে, কিন্তু তার সুফল কতখানি। এবং এই দলটি কিন্তু 2018 সালে আমরা দেখেছি যে শেখ হাসিনার যে পাতানো নির্বাচন, এবং সেখানটাতে ইন্তেকাল দল হিসেবেও তৎকালীন একজন নির্বাচন কমিশনার বলেছেন যে ইন্তেকাল করেছেন কিনা, চর খেয়েছেন, উনি ইন্তেকাল করেছেন কিনা, চর খেয়েছেন কিনা, ইন্তেকাল করেছেন কিনা। আমরা কোনো জায়গায় আমরা শুনতে পাই যে গত ফ্যাসিস্ট সরকারের একজন একটি সহযোগী রাজনৈতিক দল হিসেবেও ওই দলটির নাম আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বা কিছু তথ্য প্রমাণও আমাদের সামনে উঠে আসছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি। তো তারা সরব হয়েছে, সরকার বাহাদুর তাদেরকে অ্যাকসেপ্ট করছে, বা যারা নিবন্ধনের দায়িত্বে আছে তারা যদি করে, কিন্তু আখেরে গিয়ে জনগণ তাদেরকে কিভাবে নিচ্ছে সেটি দেখবার ব্যাপার। সমাবেশ এক কথা, আর ভোট কিন্তু ভিন্ন কথা। তার কিন্তু অসংখ্য নজির কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি। তবে আমি বলতে চাই, যদি দেশের শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র এবং শান্তি, যদি আপনি স্বচ্ছ ভোট, শান্তিপূর্ণ ভোট, উৎসবমুখর ভোটের জন্য তারা যদি একত্রিত হয়ে থাকেন, তাদের মধ্যে জোটবদ্ধ হয়ে থাকেন, তাদের মধ্যে অসংখ্য এই ইসলামী দলগুলোর ভিতরে, আমাদের দেশে যারা দলের নামের আগে পাছে ইসলাম লাগানো আছে, তাদের মধ্যে যত বিভেদ আছে সেই বিভেদ যদি মিটে যায়, আমরা কিন্তু সাধুবাদ জানাতে চাই। কিন্তু এর আড়ালে যাতে কোনো রকম নতুন জটের সৃষ্টি হয়, বা কোনো বাজে স্মেল যেটিকে বলা হয়, দুর্গন্ধ যাতে না ছড়ায়, আমরা কিন্তু অতীতে দেখেছি। কিন্তু বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু নতুন করে সংশয় পড়েছে। হ্যাঁ, তারা বলছে যে যারা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচনের দাবি তোলেন, তারা এটি একটি বিশেষ উদ্দেশ্য আছে। আমি আপনাকে সেখানে বলি, কালকের যে সমাবেশ, সেখানে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে দ্বিতীয় বৃহত্তম দল যদি জামায়াত ইসলামীকে বলেন, সেখানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনিও ছিলেন। তো আমরা হঠাৎ করে দেখলাম এর আগে তিনি দৃঢ়তার সাথেই বলেছেন, আমি এই দাবিটি আগে লন্ডন বৈঠকের আগে এই দাবিটিতে তাদেরকে কখনো না, তারা দাবিটি তুলেছিল, কিন্তু এত দৃঢ়ভাবে শক্তভাবে আমি এই দাবিটি কখনো দেখিনি। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এনসিপি বরাবর বলে আসছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে লাগবে, এটি এনসিপি কিন্তু আগাগোড়া বলে আসছিল। সেখানটাতে আপনি বলতে পারেন যে আরেকটু শক্ত খুঁটি গেড়ে দিয়েছে এখন জামাত ইসলামী এই জায়গাগুলোতে, এবং এনসিপি কিন্তু ওই ইয়েতে এনেছিল যে ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে লাগবে। তো এটি হলো নির্বাচনকে বিলম্বিত করবার জন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন, এবং তিনি বলেছেন যে এই নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন, এবং যারা স্থানীয় সরকার নির্বাচন এটি আগে না করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। এই যে হতে দেয়া হবে না, এটাই হচ্ছে মূল সমস্যা, ভয়ঙ্কর। এবং এই হতে দেয়া হবে না তার মানে হলো জনগণ কি চাইছে? জনগণ চাইছে দ্রুত ভোট হোক, অগণতান্ত্রিক এই সরকার কোনোভাবেই, আপনি ম্যান্ডেট যেভাবেই দেন না কেন, আমরা ভোটের মাধ্যমে এই ম্যান্ডেট দিয়েছি সেটি তো বলবার কোনো সুযোগ নাই। একটি পরিবর্তিত প্রেক্ষাপটে এই সরকার এসছে, কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য আসে নাই, যত দ্রুত পারে নির্বাচন দিয়ে চলে যাবে। সরকারের ভেতর থেকেও সেরকম আভাস ইঙ্গিত বা পরিষ্কার করেছে সরকার যে তারা দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চায়। কিন্তু সেটি হলো জনগণের আকাঙ্ক্ষা, সেটি হলো জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা থেকে যারা হুমকি দেয় তারা আসলে জনগণের জন্য রাজনীতি করে কিনা সেটি জনগণকেই বিবেচনা করতে লাগবে, এবং যারা গণতন্ত্রের জন্য কাজ করে তাদেরকে কিন্তু সতর্ক হতে লাগবে। এরকম নানান ধরনের অগণতান্ত্রিক হুমকি ধামকি ষড়যন্ত্র আগামীতে কিন্তু আরো আসতে থাকবে। সেই জায়গা থেকে এখনই শক্ত হতে হবে, এখনই সতর্ক হতে লাগবে। জি, ধন্যবাদ বদর ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি এরকম ষড়যন্ত্র চলতেই থাকবে। 1971 সালে মহান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের সহ্য হচ্ছিল না, তারা সেই শুরু থেকেই আমাদের প্রতিবেশী বা বন্ধু সেজে নানান সময় বাংলাদেশের ঘাড়ে চেপে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছে। কখনো তারা রাজনৈতিক দলের উপরে ভর করেছে, কখনো তারা বন্ধু হয়ে আমাদের ভেতরে ঢুকে
বাংলাদেশকে খণ্ড বিখণ্ডিত করবার ষড়যন্ত্র করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই নাকের ডগায় করা নাড়ছে, গোটা বাংলাদেশ যখন নির্বাচনী ট্রেনে সওয়ার হয়ে বসেছে, ঠিক তখনই এমন কোনো ষড়যন্ত্র আবারও আমাদের এই রাজনীতির মাঠে ঢুকে পড়ছে কিনা সেটি শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয় পাহারা দেওয়ার, সেটি নাগরিক হিসেবে আপনার আমার এবং রাজনৈতিক দলগুলোর তো অবশ্যই সবচেয়ে মোটা দাগে বেশি দায়িত্ব রয়েছে, এবং দায়টি কিন্তু ঘুরে ফিরে সেই রাজনৈতিক দলের উপরেই বর্তাবে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমরা সবাই সম্মিলিতভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের উপরে ভর করে আমরা সামনে এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।